প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো সেকেন্ড ইয়ারের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের সাজেশন। তো এটা ফাইনাল সাজেশন, আশা করি এর ভেতর থেকেই কমন পড়ে যাবে। তো এই সাজেশনটিও করতে হেল্প করেছে আমার ফ্রেন্ড আসিফ হোসেন স্বপন। তোমরা জানো যে সে সিয়াম প্রকাশনের বই লেখে, তো তার কাছ থেকেই হেল্প নিয়ে আসলে এই সাজেশনটি তৈরি করা। তো আশা করি এটা তোমাদের পরীক্ষায় আসবে এবং তোমরা এখান থেকে সর্বোচ্চটা কমন পাবে। তো তোমরা জানো যে হিস্ট্রি কতটা কঠিন একটা সাবজেক্ট, এবং সেই সাবজেক্টের সাজেশন তৈরি করাও কতটা প্যারাদায়ক, এটাও আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইখান থেকে আমি যে সাজেশনটা করেছি সেটা আমি অবশ্যই ব্লগ স্পটে শেয়ার করব, এবং একই সঙ্গে এটা ফেসবুকেও শেয়ার করব। ফেসবুকে একেবারে টেক্সট ফাইল যেটা, সেটা শেয়ার করব, এবং ব্লগ স্পটে আমি এইটাকে শেয়ার করব, তোমরা সেখান থেকে কপি করে নিতে পারবে। আর একই সঙ্গে তো এইখানে রয়েছেই, ইউটিউবে রয়েছেই। তো আশা করি তোমরা এইটা এখান থেকেও নিতে পারবে। আচ্ছা, তোমাদেরকে একটা স্টোরি বলি। স্টোরিটা বলতে এটা যে তোমরা যারা সেকেন্ড ইয়ারে পড়ো তারা সবাই এইটা নিয়ে অনেক উদ্বিগ্ন। আমরাও উদ্বিগ্ন ছিলাম, অর্থাৎ আমরা যখন, বিশেষ করে আমার আমার যতটুকু মনে পড়ে যে 2008 কি 9-এ, মানে 8 বা 9 হবে এরকম সময় আমরা এই সেকেন্ড ইয়ারে এই পরীক্ষাটা দিয়েছিলাম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে। তো সেই সময় যেটা হয়েছিল যে আমার মনে পড়ে এখনো যে আমি কতটা কষ্ট করেছিলাম এটার জন্য, এবং প্রায় 22, 23, 24 এরকম হবে, অর্থাৎ 20টার উপরে হবে আমি কোশ্চেন মুখস্থ করেছিলাম সেই সময়টাতে এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে। বাট দুর্ভাগ্যক্রমে আমি 1.5 অর্থাৎ তোমরা বুঝতে পারছো 1.5, এই 1.5টা প্রশ্ন আমি কমন পেয়েছিলাম। অর্থাৎ একটা ফুল কোশ্চেন এবং আর একটার অর্ধেক। তো সেই কোশ্চেনটা কমন পাওয়ার পরেও আমি যেটা করেছিলাম যে আমি আমি দেখেছিলাম যে আমার আমার ডিপার্টমেন্টের ফার্স্ট বয় যে ছিল, ফার্স্ট ইয়ারে যে ফার্স্ট হয়েছিল, তাকেও দেখেছিলাম যে সেই সময়ে খাতা জমা দিয়ে চলে যেতে এবং পরবর্তীতে ইমপ্রুভ দিতে। বাট আমার ক্ষেত্রে আমি যেটা করেছিলাম যে আমি অতটা মানে আমি ফার্স্ট বয় ছিলাম না, বা আমি অতটা কনফিডেন্ট ছিলাম না যে পরবর্তীতে আবার ভালো করব। তো এই জন্য আমি কি করেছিলাম যে আমি নিজের মনের ভেতরে যা আসছিল তাই লিখে দিয়ে আসছিলাম, এবং তারপরেও যেটা হয়েছিল যে আমি সেকেন্ড ক্লাস মার্কস পেয়েছিলাম। আমাদের সময় এই গ্রেডিং ছিল না, তো সে সময় ক্লাস সিস্টেমে ছিল, তো সেইখানেও আমি সেকেন্ড ক্লাস পেয়েছিলাম এই অংশটুকুতে। আর সে সময়গুলোতে অর্থাৎ ক্লাস সিস্টেমে কিন্তু আগে ফার্স্ট ক্লাস হতো না ইংলিশে, বাট এখন যেখানে তোমরা মানে A+ বা ফার্স্ট ক্লাস যেটা সেটা পাচ্ছ, বাট একটা সময় কিন্তু এটা ছিল না। তো আমি এখান থেকে এই স্টোরির থেকে যেটা বলতে চাচ্ছি যে ইংলিশের এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে যদি তোমরা ভালো করতে চাও তাহলে বেশি পড়তে হবে, বেশি কোশ্চেন পড়তে হবে। 2 নাম্বার হচ্ছে, পরীক্ষার খাতায় লিখতে গিয়ে কখনো ছেড়ে আসা যাবে না। অর্থাৎ এইখানে তোমরা তোমরা যদি বিভিন্ন মানে যে এজগুলি রয়েছে সেই এজগুলোর যদি মেইন ফিচার বা ক্যারেক্টারিস্টিক্সগুলো যদি তোমরা জানো, তাহলে সেই আলোকেই কিন্তু তোমাদেরকে লিখে দিয়ে আসতে হবে হচ্ছে এখানকার যে পার্ট সি এর যে কোশ্চেনগুলো সেইগুলো। আর পার্ট পার্ট বিতেও তাই। তো পার্ট বি এবং পার্ট ওয়ান যখন তোমরা পড়বে, অর্থাৎ এ এবং বি যখন পড়বে, তখন পার্ট সি এর অনেক প্রশ্নই তোমরা এমনিতেই বানিয়ে লিখতে পারবে। সুতরাং কোনো অবস্থাতেই ছেড়ে দিয়ে আসবে না। যদি কখনো মনে হয় যে এটা ছেড়ে দিয়ে আসবো, পরের বছরে ইমপ্রুভ দেবো, তাহলে কিন্তু পরের বছরে গিয়ে বিপদে পড়বে, কেননা থার্ড ইয়ারের সাবজেক্টের সংখ্যা আরও বেশি, এবং তখন এইটা সহ আবার থার্ড ইয়ার পড়তে গিয়ে কিন্তু সেরকম একটা প্যারা। তো যাই হোক, এইটা ছিল স্টোরির সঙ্গে একটা তোমাদেরকে ইন্সপায়ার্ড করার জন্য একটা স্টোরি বলতেছিলাম। তো এখন দেখো আমরা এইটার যে সাজেশন সেখানে চলে যাই। আমি বরাবরের মতো এটার যে সি পোর্শন অর্থাৎ পার্ট সি সেইটা তোমাদেরকে পড়ে শোনাবো, এবং পার্ট এ এবং পার্ট বি তোমাদের কাছে আমি শেয়ার করবো আর কি, এবং সেখান থেকে তোমরা নিয়ে নেবে। এবং একই সঙ্গে আমি কিছুদিন পর থেকেই এইগুলোর মানে ফার্স্ট ইয়ারের এক্সাম যখন হয়ে যাবে তারপর থেকে আর কি এইগুলোর যেই কোশ্চেনগুলো সেগুলো আমি ফেসবুকে দিতে থাকবো, এবং সেখান থেকে আশা করি তোমরা এটা পড়ে নিতে পারবে। এবং সেটা আর কি বই না পড়েই ফেসবুকে থেকেও কিন্তু পড়া কমপ্লিট করা হয়ে যাবে। আচ্ছা, দেখো শুরুতেই ফার্স্ট পার্ট সি এর যেখানে সেখানে প্রায় 17টা কোশ্চেন দিয়েছি। 17টা কোশ্চেন এই জন্য দেওয়া, আমি আগেই বললাম যে অনেকগুলি পড়েও কমন পাওয়া যায় না, বা এখন অনেকটাই সহজ হয়েছে কমন পাওয়া, কিন্তু তারপরেও 17টা কিন্তু খুব বেশি না। তোমরা যখন পার্ট বি বা পার্ট ওয়ান পড়বে তখন কিন্তু এই 17টার ভেতরে অনেকগুলি তোমরা এমনি এমনি পারবে। সুতরাং হতাশ হওয়ার কিন্তু কিছু নাই।
যে 17টা, এই সংখ্যা না দেখে তোমরা জাস্ট একটু মিলিয়ে নিতে পড়তে হবে। অর্থাৎ পার্ট বি যখন তোমরা পড়বে তখন দেখবে যে এগুলোর অনেকগুলাই এমনি এমনি তোমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, শুরুতে যেটা রয়েছে, শুরুতে যেটা দিয়েছি যে দ্য হোয়াট পিকচার অফ দ্য অ্যাংলো স্যাক্সন লাইফ ডু ইউ গেট ইন বিউলফ, অর্থাৎ বিউলফের ভেতরে কোন ধরনের মানে অ্যাংলো স্যাক্সন যে লাইফ, সেই লাইফের পিকচারটা কেমন পাওয়া যায় বা কেমন লাইফ তোমরা মানে বিউল পড়ে বুঝতে পেরেছো সেটা তোমাদেরকে লিখতে হবে। এরপরে রয়েছে সেকেন্ড যে কোশ্চেনটা, সেটা হচ্ছে চসারের যে তিনটা মানে স্টেজ, তার যে পোয়েটিক ডেভেলপমেন্টের যে তিনটা স্টেজ, সেই স্টেজ সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে চসারের ক্ষেত্রে। এরপরে আবার যেটা রয়েছে যে চসারের ক্যান্টারবারি টেলস, এইটা পড়ে তোমরা চসারের সময়ের বা চসারিয়ান এজের যে বা 14th সেঞ্চুরি লাইফের মানে সেই সময়ের এজ বা সেই সময় মানুষের যে লাইফ বা সেই সময় সোসাইটি যেটা, সেটা সম্পর্কে তোমরা কি জেনেছো এই ক্যান্টারবারি টেলস পড়ে, সেটা তোমাদেরকে লিখতে হবে। এরপরে যেটা রয়েছে যে রাইট অ্যান্ড এসে অন ইংলিশ রিফরমেশন মুভমেন্ট, রিফরমেশন মুভমেন্ট সম্পর্কে তোমাদেরকে একটা এসে লিখতে হবে। এসে বলতে অ্যান্সার যেটা আর কি, বা মানে এই ইংলিশ রিফরমেশনের উপর একটা বিস্তারিত বর্ণনা দিতে হবে। এরপরে 5 নম্বরে যেটা রেখেছি শেক্সপিয়ারস কন্ট্রিবিউশন টু ইংলিশ ড্রামা, ইংলিশ ড্রামার ডেভেলপমেন্টের ক্ষেত্রে শেক্সপিয়ারের যে কন্ট্রিবিউশন সেটা তোমাদেরকে লিখতে হবে। এরপরে রয়েছে এলিজাবেথান এজকে কেন ইংলিশ লিটারেচারের গোল্ডেন এজ বলা হয়, এইটা তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা প্রসঙ্গত আমি বলে নেই, এটা যেহেতু হিস্ট্রি এবং এই হিস্ট্রির সাথে রিলেটেড অনেক ঘটনাই মনে রয়েছে, এই কোশ্চেনটা আমার সময়ে এই সেকেন্ড ইয়ারে এসেছিল এবং এই কোশ্চেনটা আমি গোল্ডেন এজ বা এই কোশ্চেনটা আমার মুখস্থ ছিল না, কিন্তু আমি তারপরে লিখে এসেছিলাম কেননা এই এজের ফিচারটা আমার জানা ছিল। আমি এইভাবে লিখেছিলাম যে এই এজের এই ফিচার এবং এই এজে লিটারেচারে এই ফিচারটা রয়েছে, সুতরাং এটা হচ্ছে গোল্ডেন এজ, মানে এরকমভাবে নিজের মতো করে বানিয়ে সেকেন্ড ইয়ারের একটা স্টুডেন্ট কত ইয়ার বানিয়ে লিখতে পারতাম। তো এইভাবে বানিয়ে লিখে এসেছিলাম এবং তারপরেও যেটা দেখা গিয়েছিল যে সেম ক্লাস কিন্তু মার্কস পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, সুতরাং আমি আবারও বলছি যে তোমরা কখনো কমন না পড়লে হতাশ হওয়ার কিছু নেই, যা আসবে মনে তাই বানিয়ে লিখে আসবে, দেখবে মার্কস পেয়ে গেছে। আচ্ছা, এরপরে রয়েছে ইউনিভার্সিটি উইটস, বলা হচ্ছে যে ইউনিভার্সিটি উইটস কারা এবং তাদের এই ইংলিশ গ্রামার ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাদের যে কন্ট্রিবিউশন সেইটা লেখার কথা বলা হচ্ছে। এরপরে রয়েছে ক্যাভালিয়ার যে পোয়েটস এবং তাদের কন্ট্রিবিউশন ইংলিশ পোয়েট্রিতে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা তোমরা পড়ে নিও। এরপরে রয়েছে ডিসকাস দ্য মেইন লিটারেরি ট্রেন্ড অফ এজ অফ মিল্টন, এজ অফ মিল্টনের যে লিটারেরি যে ট্রেন্ডগুলো সেইগুলো তোমাদেরকে মানে লিখতে বলা হচ্ছে। এই এজ অফ মিল্টনের যে ট্রেন্ড, এলিজাবেথান এজের যে ট্রেন্ড, শেক্সপিয়ারিয়ান যে ড্রামার যে ট্রেন্ড বা ফিচার, এগুলো কিন্তু মোটামুটি একই। তো সুতরাং এইটা পড়লে কিন্তু তোমাদের মানে পড়া হয়ে যাবে। অর্থাৎ তোমরা যদি এলিজাবেথান এজের যে ফিচারগুলি ক্যারেক্টারিস্টিক্সগুলি এগুলো যদি জানতে পারো তাহলে কিন্তু জানা হয়ে যাবে। আমি অবশ্যই এগুলো নিয়ে নোট ঠিক না, মানে এগুলো নিয়ে ভিডিও তৈরি করব। তোমরা অবশ্যই খেয়াল করেছো চসারের এজ নিয়ে অবশ্যই অলরেডি একটা ভিডিও তৈরি করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখো 10 নম্বরে যেটা দিয়েছি যে রেস্টোরেশন কমেডি নিয়ে একটা এসে লেখার কথা বলা হচ্ছে। 11 নম্বরে রয়েছে হাউ উড ইউ পোর্ট্রে অফ 18th সেঞ্চুরি এজ অফ স্যাটায়ার, অর্থাৎ 18th সেঞ্চুরিকে কেন এজ অফ স্যাটায়ার বলা হয় সেইটা আর কি বলার মানে লেখার জন্য। তো এই সময়টাতে তোমরা জানো যে জনাথন সুইফটের যে গালিভার্স ট্রাভেলস সেইটা কিন্তু এই সময়টাতে লেখা হয়েছে, সুতরাং এগুলো কিন্তু তোমরা মানে এজ অফ স্যাটায়ার হিসেবে বেশ ভালোভাবে লিখতে পারবে। এরপরে রয়েছে ডিসকাস দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ পোয়েট্রি নিও ক্লাসিক্যাল এজ, নিও ক্লাসিক্যাল এজে পোয়েট্রির যে বৈশিষ্ট্য সেইগুলো তোমাদেরকে লিখতে হবে। সো এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর রয়েছে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ইংলিশ রোমান্টিসিজম, অর্থাৎ রোমান্টিক এজের যে বৈশিষ্ট্যগুলি সেগুলো তোমাদেরকে লিখতে বলা হবে। রোমান্টিক এজের যে বৈশিষ্ট্যগুলি সেগুলো তোমাদেরকে লিখতে বলা হবে। আচ্ছা, এরপরে রয়েছে ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স, কন্ট্রিবিউশন অর হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অফ ওয়ার্ডসওয়ার্থস লিরিক্যাল ব্যালেড, অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থের যে লিরিক্যাল ব্যালেডস রয়েছে সেই লিরিক্যাল ব্যালাডের যে কন্ট্রিবিউশন বা এই লিরিক্যাল ব্যালাড কীভাবে রোমান্টিক এজকে ত্বরান্বিত করেছিল
বা কীভাবে এই রোমান্টিক এজ ঘটানোর ক্ষেত্রে, রোমান্টিক যে ঘটনাগুলি ঘটেছে সেইগুলো ঘটানোর ক্ষেত্রে কিভাবে এটা কন্ট্রিবিউট করেছিল সেই সময়টাতে, সেটা সম্পর্কে কিন্তু লিখতে বলা হচ্ছে। এরপরে রয়েছে ডিসকাস দ্য স্যালিয়েন্ট ফিচার অফ ভিক্টোরিয়ান নোভেল। ভিক্টোরিয়ান যে নোভেল, সেই নোভেলের কিন্তু ফিচার এখানে বলা হচ্ছে। একটা জিনিস কি, যে নোভেলের ফিচার মানেই কিন্তু সেই এজের ফিচার। সুতরাং যদি তোমরা এইভাবে পড়ো যে এজের ফিচার পড়েছো কিন্তু নোভেলের ক্যারেক্টারিস্টিক্স লিখতে বলা হচ্ছে বা ফিচার চলে এসে, তখন কিন্তু এজের ফিচারটাই ঘুরিয়ে লিখলেই কিন্তু হয়ে যাবে। আবার নোভেলের পড়েছো, এজের লিখলেই কিন্তু হয়ে যাবে। পোয়েট্রির ক্ষেত্রেও তাই, ড্রামার ক্ষেত্রেও তাই। সুতরাং একটা এজের যদি ফিচার পড়ো তাহলে কিন্তু যে কোনো ধরনের রাইটিংয়ের ফিচারই কিন্তু লেখা যায়, অর্থাৎ ওইগুলো দিয়েই তো রাইটিংটা হয়েছে। সুতরাং এইগুলো যদি কখনো সরাসরি কমন না পড়ে, সেভাবে লিখলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এরপরে রয়েছে কনসিডার টেনিসন অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ পোয়েট ভিক্টোরিয়ান এজ, অর্থাৎ ভিক্টোরিয়ান এজের যে ফিচারগুলি টেনিসনের কবিতায় পাওয়া যায় সেটা লিখলেই কিন্তু এই কবিতাটা মানে এই প্রশ্নটার অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ ভিক্টোরিয়ান এজের ফিচারগুলি তোমাদেরকে জানতে হবে। দেখো এই এই প্রশ্নগুলি কিন্তু একটু বোঝার বিষয় রয়েছে, তো এগুলো একটু বুঝলেই কিন্তু লেখা হয়ে যাবে, অর্থাৎ লিখতে পারবে। এরপরে দেখো বলা হচ্ছে যে মেইন নোভেলিস্ট অফ দ্য 20th সেঞ্চুরি, অর্থাৎ ইংলিশ লিটারেচার 20th সেঞ্চুরির যে মেইন যে নোভেলিস্টগুলা, ঔপন্যাসিকগুলা রয়েছে তাদের সম্পর্কে একটা একটা মানে ডকুমেন্ট লিখতে বলা হচ্ছে। তো এইটাও অনেক গুরুত্বপূর্ণ, এটাও তোমরা পড়তে পারো। তো আমি যেটা বলছি, যত রকমের স্যালিয়েন্ট ফিচার, যত ক্যারেক্টারিস্টিক্স, তারপরে ট্রেন্ড, এইগুলো যেটারই হোক না কেন, এজের হলে, নোভেলের, তারপরে মানে পোয়েট্রির, ড্রামার, এগুলো কিন্তু সব একই জিনিস, জাস্ট ঘুরিয়ে লিখতে হবে। যদি এজেরটা বলে এজের বলে মানে এজ বলে বলে লিখতে হবে। যদি নোভেলের লিখতে বলে তাহলে ওই এজের ফিচারগুলোই নোভেলের ভেতরে রয়েছে, সুতরাং সেটা ওইভাবে লিখতে হবে। পোয়েট্রির ক্ষেত্রেও তাই, ড্রামার ক্ষেত্রেও তাই। সুতরাং আশা করি বুঝতে পেরেছো, এবং এই কোশ্চেনের 17টা হলেও আসলে কিন্তু এটা কমে যাবে যখন তোমরা এইভাবে পড়বে। অর্থাৎ এক ভিক্টোরিয়ান এজের যদি মানে ক্যারেক্টারিস্টিক্স তুমি জানো, তাহলে তুমি নোভেলেরটাও লিখতে পারো। অর্থাৎ ভিক্টোরিয়ান এজের ক্যারেক্টারিস্টিক্সগুলো তুমি নোভেলের ভেতরে পেয়েছো, সেগুলো লিখবা। তুমি পোয়েট্রির ভিতরে পেয়েছো, তুমি ওই ড্রামার ভিতরে পেয়েছো, সেগুলো লিখলেই হয়ে যায়। অর্থাৎ একটা ক্যারেক্টারিস্টিক্স পড়েছো কিন্তু 3-4টার ক্যারেক্টারিস্টিক্স তোমার জানা হয়ে যাচ্ছে। সো এদিক দিয়ে কিন্তু প্রশ্নের সংখ্যা কমে আসবে। তো আশা করি এই যে 17টা কোশ্চেন, এই 17টা কোশ্চেন পড়লে তোমরা এখান থেকে 5টা কমন পেয়ে যাবে। এবং এরপরে যেগুলো রয়েছে, এই যে প্রায় 63টা ইয়ে রয়েছে, কি বলে এটাকে, পার্ট বি এর যে কোশ্চেনগুলো, তো এইগুলোও কিন্তু অনেক ইজি। তোমরা জাস্ট একটু গল্পের ছলে, গল্পের মতো করে কিন্তু পড়তে হবে, এবং বানিয়ে লেখার কিন্তু চেষ্টা করতে হবে। এখানে হুবহু কমন নাও পড়তে পারে, সেক্ষেত্রে বানিয়ে লেখার চেষ্টাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যারা বানিয়ে লিখতে পারো একটু ভালোভাবে, তারাই কিন্তু ইংলিশ লিটারেচারে ভালো করবে। সো বানিয়ে লেখার প্র্যাকটিস করতে হবে। এরপরে রয়েছে এই দেখো মানে পার্ট এ। তো আশা করি এখান থেকে যেটা আমি যেগুলো দেওয়া রয়েছে এগুলো, সেগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে এবং পরীক্ষায় ভালো করবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমি আবারও বলছি যে এগুলো শেয়ার করে দিচ্ছি, ফেসবুকে শেয়ার করছি, ব্লগ স্পটে শেয়ার করছি, ইউটিউবে শেয়ার করছি। আশা করি তোমরা সেখান থেকে পেয়ে যাবে। অনেকেই বলছো ভাই এটা কোথায়, তো কোথায় বলার আগে একটু সার্চ দাও, একটা কাউকে জিজ্ঞাসা করো, তাহলে কিন্তু পেয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। পরবর্তীতে আবার সেকেন্ড ইয়ারের নতুন করে সাজেশন নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।